এই প্রশ্নটা খুবই এসেনশিয়াল একটা প্রশ্ন। কারণ আমরা অলরেডি শুনেছি আসামের মুখ্যমন্ত্রী, যিনি কিনা কেন্দ্রীয় সরকারের যে শাসক পার্টি বিজেপিরই একটি মুখ, সে ওপেনলি বলেছে যে যারা যারা মাতৃভাষা বাংলা লিখবে আদমশুমারিতে তাদের বাংলাদেশি বলে অথবা যে বিদেশি বলে চিহ্নিত করা হবে। এর মানে এটা সুস্পষ্ট ইঙ্গিত যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, এই বার্তাটা কিন্তু আজকে আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে রয়েছেন সবার সুপরিচিত মুখ, বিশিষ্ট অধ্যাপক শ্রী সৈকত ভট্টাচার্য মহাশয়। নমস্কার। এবং আমাকে অনেকেই চেনেন, আমি প্রসেনজিৎ দে। তো আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু একটু বাঙালি সম্পর্কিত বিষয় নিয়ে থাকবে। তো আমি স্যারের কাছে একটা প্রশ্ন জানতে চাইছি যে ভারত রাষ্ট্রে বাঙালি কি ছিন্নমূল বা উদ্বাস্তু হতে চলেছে? এই প্রশ্নটা খুবই এসেনশিয়াল একটা প্রশ্ন। কারণ আমরা অলরেডি শুনেছি আসামের মুখ্যমন্ত্রী, যিনি কিনা কেন্দ্রীয় সরকারের যে শাসক পার্টি বিজেপিরই একটি মুখ, সে ওপেনলি বলেছে যে যারা যারা মাতৃভাষা বাংলা লিখবে আদমশুমারিতে তাদের বাংলাদেশি বলে অথবা যে বিদেশি বলে চিহ্নিত করা হবে। এর মানে এটা সুস্পষ্ট ইঙ্গিত যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, এই বার্তাটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এবং এই মানসিকতা আসামে পুরোপুরি ভাবে আছে। এবং আমরা যদি আজকে যে বিভিন্ন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যে, যেমন উড়িষ্যা, তোমার হলো গিয়ে যে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, বিশেষ করে রাজস্থান, গুজরাট আর উড়িষ্যা, এই তিনটে জায়গা থেকে আমরা দেখলাম প্রচুর পরিমাণে পশ্চিমবাংলার নাগরিক যাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড আছে, তাদেরকে নিয়ে জোর করে হলো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সামনে ছেড়ে দেওয়া হলো এবং তাদেরকে বলছে বাংলাদেশে চলে যাও, তোমরা বাংলাদেশে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালি হিন্দুরা বলতে চাইছে তারা নাকি বাংলাদেশের মুসলমান বলে তাদেরকে উল্লেখ করা হচ্ছে। বিষয়টা হলো এখানে শুধুমাত্র তো মুসলমানরা নয়, কারণ আমরা দেখেছি যেমন বাঙালি মুসলমান মতিয়ালি অথবা আবির মল্লিকরা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেরকমই কিন্তু বাঙালি হিন্দু পূজন সরকার, আর কিনা গলায় কিন্তু কণ্ঠি ছিল, বৈষ্ণবদের যে কণ্ঠি থাকে, যেটা দেখলে বোঝাই যায় সে হিন্দু, সেও রয়েছে। শুধু তাই নয়, সিএএনআরসির যে চিঠি আসাম সরকার পাঠিয়ে দিয়েছে কুচবিহারের যাকে, তার নাম হলো উত্তম, আমার মনে হয় ব্রজবালা কি ব্রজবাসী, হ্যাঁ হ্যাঁ সম্ভবত ব্রজবাসী, যে নামটা দেখে বোঝা যাচ্ছে হিন্দু। ফলে এটা খুব ক্লিয়ার, শুধুমাত্র বাঙালি মুসলমান আর টার্গেটেড হচ্ছে না, বাংলা ভাষায় কথা বললে বাঙালি হিন্দুও টার্গেটেড। এর সাপেক্ষে আবার তারা এটাও বলতে চাইছে যে কিছু কিছু জায়গায় যখন অধিকতর যখন আমরা ছাঁটাই বাছাই করতে যাই, এক দুটো হয়তো মিসকনসেপশন বাঙালি হিন্দুদের প্রতি হচ্ছে। না, এটা কি সত্য নাকি মানে এটা তারা লুকাতে চাইছে যে সবাই টার্গেটেড হচ্ছে, সেই জিনিসটাকে তারা লুকাতে চাইছে? দেখুন দেখুন জিনিসটা হলো, আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি বাঙালি হিন্দুরাও টার্গেটেড হচ্ছে, তার প্রপোর্শনটা বাড়ছে। কিছুদিন আগে অব্দি 6 মাস আগেও আমরা দেখতাম শুধু মুসলিম, কিন্তু আস্তে আস্তে এবার বোঝা যাচ্ছে। কারণ সত্যি বলতে বাঙালি হিন্দু আর মুসলিমকে কিন্তু খুব একটা পার্থক্য করা যায় না দৃশ্যত। সে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে হ্যারাস করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং এক্ষেত্রে মনে রাখা দরকার যে আমরা যদি খুব ভালো করে মানিক ফকিরের যে আবিষ্কারটা দেখি, সেখানে সে খুব ভালো করে এটা দেখিয়েছে যে বাংলায় 1955 যে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে 1950 26শে জানুয়ারি থেকে 1987 হলো 27শে জুলাইয়ের মধ্যে যাদের জন্মগ্রহণ করেছে তারা নাগরিক, যদি তাদের একজন হলো গিয়ে অভিভাবক, অর্থাৎ একজন তাদের জন্মদাতা, মানে আইদার মা বা বাবা যদি ইন্ডিয়ান সিটিজেন হয় অলরেডি। এটা বাংলায় লেখা আছে কিন্তু ইংরেজিটায় লেখা নেই। সেই জন্য বহু বাঙালি হিন্দু কিন্তু যারা পূর্ববঙ্গ থেকে এসছে ওর পরে, তারা কিন্তু এই ভুলটা করেছে। তারা ইংরেজিতে যে সিটিজেনশিপ একটা আছে, যেখানে কিনা ওটা নেই, তার মানে যে ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটাতে কিন্তু এটা লেখা নেই যে তার মা বাবাকেও হতে হবে সিটিজেন। তার মানে ফলে তাদের কাছে একটা ভুল বার্তা গেছে এবং তারা অনেকে এসছে, এদেরকেও কিন্তু এটা ছলনা, এটা ক্লিয়ারলি ছলনা বাঙালি হিন্দুদের সাথে। এটা ছলনাটা এই জন্য আমি বলে রাখি, এটার মূল লক্ষ্যটা হলো যে দিল্লি সরকার চেয়েছে এখানে যাতে মুসলিম প্রপোর্শনটাকে চেক করতে বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু অ্যাট্রাক্ট করে নিয়ে আনো। এবার যদি মুসলিমদের ভাগিয়ে দেওয়া যায়, তারপরে এদেরকে বেনাগরিক করার প্রক্রিয়াটা শুরু করবে।
আচ্ছা, তাহলে এটা অনেকটা সে অশ্বত্থামা হত ইতি গজর মতো করে। তো এই যে বাংলাদেশ থেকে তো মোটামুটি আমাদের যা পারসেপশন হাতে, আমরা যে ক্যালকুলেশন আমরা করছি, মোটামুটি প্রায় 2 কোটি হিন্দু কিন্তু চলে এসছে। তারপরেও কিন্তু পশ্চিমবাংলায় মুসলমান জনসংখ্যা রেপিড হারে যারা যে বলে সেটা কিন্তু গ্রোথ হয়েছে, যে কারণে হোক। তাহলে এখন তাদের করণীয়, মানে যাদের যে টার্গেটেড হচ্ছে, তাহলে কি এখনই কি তারা তাদের যে থিওরিটিক্যাল ব্যাপার ছিল যে আগে একে দিয়ে একে হাঁটাবে, এখন কি তারা একসাথে হটাতে চাইছে? হ্যাঁ, মানে আসলে আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়, এদের আইডিয়াটা ছিল আমরা প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে হিন্দুদের ঢুকিয়ে মুসলিমদের বেশি মেজরিটিটা বাড়তে দেব না, এবং তারপর আমরা মুসলিমদেরকেই, মানে বাঙালি মুসলমান যারা এখানেই জন্মেছে তাদেরকেই বাংলাদেশি বলে ট্যাগ করে আমরা মেরে তাদের রোহিঙ্গাদের মতো কিন্তু এখন তো সবাই, কিন্তু সেটা যখন সাকসেসফুল হলো না, কারণ এটা হচ্ছে না মানে কি, এটা তো ওয়েস্ট বেঙ্গল থেকে করতে হবে, তাহলে সাকসেসফুল হওয়ার মিনিমাম একটা ইসে রয়েছে, একটা মানে 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 মিনিমাম এক ধরনের প্রবাবিলিটি আছে সাকসেসফুল হওয়ার। কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গলে কেউ করছে না, তার মানে ওয়েস্ট বেঙ্গলে কেউ এটার জন্য ইন্টারেস্টেড নয়। ফলে দেখা যাচ্ছে অন্যান্য রাজ্য থেকেই যারা চায়, বিশেষ করে বিজেপি সরকারে, মানে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, তারা সরাসরি ভাবে এদেরকে নিয়ে বলছে যে যে কোনো বাঙালি হলেই তাদেরকে তাহলে পুষবে, কারণ বাঙালি হিন্দুদের যে উদ্দেশ্যে আমি এনেছিলাম সেই উদ্দেশ্যটা চরিতার্থ হচ্ছে না, বাঙালি মুসলিমদের সঙ্গে তাদের হিন্দি সাম্রাজ্যটাকে সুপ্রতিষ্ঠিত করা যাচ্ছে না। হ্যাঁ, মানে বাঙালি হিন্দুরা যারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসছে, তারা কেউ হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদের যে এজেন্ট হিসেবে মুসলিমদেরকে পিটিয়ে বার করছে না, তার মানে তাদের আর কাজে লাগছে না, যখন কাজে লাগছে না তখন এদেরকে বেনাগরিক করে মেরে দাও। আচ্ছা, এই যে একটা অভিযোগ রয়েছে যে বাঙালি মানে বাংলাদেশ, এখন যে কনসেপ্টটাতে চলছে, তাহলে পূর্বোক্তন যে অবিভক্ত যে মুসলিম বাংলা সালতানাত ছিল, সেই অংশ আজকের দিনে দাঁড়িয়ে ভারতে থাকা কতটা যুক্তিপূর্ণ? তারা যেভাবে প্রমাণ করছে যে বাংলা বললে বাংলাদেশ, কিন্তু আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি, যে মুসলিম বাংলা যখন ছিল, সালতানাত ছিল, মোটামুটি বাংলা, বিহার, উড়িষ্যা, আজকের ঝাড়খণ্ড সহ এবং নর্থ ইস্টের অনেকগুলো এরিয়াও কিন্তু এর মধ্যে ইনক্লুড ছিল। তাহলে এটা কি, তারা যেভাবে বাঙালিকে টার্গেট করছে, এটা কি তাহলে ভারতে থাকার মানে যুক্তিযুক্ত, নাকি যে অবিভক্ত বঙ্গের পক্ষে যে কথা বলা হয়েছিল সেটা থাকা যুক্তিযুক্ত ছিল এবং ভালো হতো বলে আপনি মনে করছেন? দেখুন, একটা বিষয় হলো যে আপনি মনে রাখবেন যে সোভিয়েত ইউনিয়নের সংবিধানে কিন্তু রাইট টু সেলফ ডিটারমিনেশন ইনক্লুডিং রাইট টু সেসেশন ছিল। তার মানে হলো যে কোনো সেখানকার রাজ্যগুলোর যে যে মানে হলো যে লিগ্যাল স্ট্যাটাসটা কিন্তু প্রায় একটা প্রজাতন্ত্রের মতো ছিল, এবং তারা চাইলে আলাদা হয়ে যেতে পারতো ইউনিয়ন থেকে। এই সুবিধা আপনার কিনা যে গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডমেও আছে। আপনি জানেন কিছুদিন আগে স্কটল্যান্ডে ভোট হয়েছিল, সামান্য কিছু ভোটের জন্য স্কটল্যান্ড আলাদা হয়নি, আবারও ভোটের কথা হচ্ছে। কিন্তু এই সুবিধাটা কিন্তু ভারতের সংবিধানে নেই, যে রাইট টু সেলফ ডিটারমিনেশন সংবিধান তো ইভেন নেই, এবং আমাদের যিনি বল্লভভাই প্যাটেল ছিলেন তিনি বলপূর্বক প্রয়োগ করে অনেকগুলো রাজ্যকারে ইনক্লুড করে নিয়েছিল, দখল করেছিল। এটা হিন্দু মুসলিম নির্বিশেষে রিয়েলিটি। এবং খুব সত্যি কথা বলতে, যদি এইভাবে ভাবা যেত একটা ফেডারেল কথা, তাহলে হয়তো পাকিস্তান আলাদা হতো না। সেটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ বারবারই বলেছে, আমি ফেডারেল ইন্ডিয়া চাই, যদি ফেডারেল ইন্ডিয়া না পাই তাহলে আমি পাকিস্তান। তো এটা আমরা জানি এটা একটা দীর্ঘদিনের সমস্যা, যেটা বহুজন করে আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এবারে আপনি যে কথাটা বলছেন যে বাঙালিকে যদি বিদেশি বলে ট্যাগ দেওয়া হয়, তাহলে আর এ দেশের সঙ্গে কি তাহলে সম্পর্কই ছিন্ন করব? এই যে প্রশ্নটা, এটা বাঙালির মধ্যে উঠবে, কারণ স্বাভাবিকভাবে তুমি যখন কোনো কথা, এমনকি কলকাতাতেও আপনি জানেন যে ছাত্রী আবাস, তারপর যে মেট্রো স্টেশন, সব জায়গাতেই কিন্তু এটা হচ্ছে। কারণ সাধারণ যারা হিন্দিভাষী বা গুজরাটি, তারা তো আর এত কথা বোঝে না, তারা তো আর পলিটিক্স করতে নামে, তারা যা শুনছে বা বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি তারা বলে দিচ্ছে। এবার ফলে সাধারণ মানুষ তো রিয়াকশন করবেই, এবং সাধারণ যারা বাঙালি তাদের মনে এখন এই প্রশ্নটা উঠছে যে তাহলে কি, মানে ইন্ডিয়াতে থাকলেও যদি বিদেশি হই, তাহলে কি আমরা কি বিদেশি? তাহলে কি আলাদা হওয়াটাই, তার মানে যে সেসেশনটাই ওপার থেকে সে ধর্মীয় কারণে তারা নির্যাতিত হয়েছে, যেটা অভিযোগ অনেকে করে থাকে। কিন্তু এপারে এসে ধর্মীয় কারণে, শুধুমাত্র ভাষাগত কারণে যদি তারা অত্যাচারিত হয়ে থাকে বা টার্গেটেড হয়ে থাকে ইন ফিউচার, তাহলে তো আমাকে বলতে হবে ধর্ম ইজ ইকুয়াল টু ভাষা। এখানে কিন্তু দু কারণে কিন্তু তারা নির্যাতিত হচ্ছে। একদমই। তাহলে তাদের করণীয় কি হোক না, এখানে নাম্বার ওয়ান যেটা আমার যেটা মনে হয়, যে বহু মানুষ হয়তো, দেখুন যেমন আমরা জানি ইরাকের যে শিয়ারা ইরানকে ভালোবাসে, কারণ ইরান হলো শিয়ার পীঠস্থান, লেবাননের শিয়ারা ভালোবাসে, এরকমই বাংলাদেশের যারা হিন্দু তারা হয়তো ইন্ডিয়াকে ভালোবাসে, কারণ এটা হিন্দু মেজরিটি জায়গা। এবার সেই ভালোবাসা থেকে অনেকে এসছে,
এবং এটা এসছে তার বেসিক কারণটা হলো তারা কিন্তু যে ওয়েবসাইটে ইংরেজি যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955টা পড়েছে, যেখানে কিন্তু এটা লেখা নেই যে জন্ম হলেই, যে মানে যেখানে এইটুকু লেখা আছে যে জন্ম হলেই 50-এর 26শে জানুয়ারি থেকে 87 হলো যে 27শে জুলাই মধ্যে জন্ম হলেই তুমি নাগরিক। এটা ইনক্লুড করা নেই যে যদি আইদার অফ দ্য প্যারেন্টস তোমার ইন্ডিয়ান সিটিজেন হয়। এইটা উল্লেখ করা নেই বলে ইংরেজিটা, বাংলাটাই আছে, বাংলাটা লোকে পড়ে না, ইংরেজিটাই পড়ে, এটা উল্লেখ করা নেই বলে বহু মানুষ কিন্তু ভুল বুঝেছে। এখন এটার জন্য সরাসরি ভাবে এদেরকে যখন যে বেনাগরিক করার চেষ্টা করা হবে, সরাসরি ভাবেই প্রশ্নটা করা হবে যে কেন এই ভুলটা করা হলো, মানে ইন্ডিয়ার যে সরকার কেন একটা ভুল জিনিসকে দেবে, যেটা তো মানুষকে ভুল জিনিস করছে, এরকম অশ্বত্থামা হত ইতি গজমার্কা কথা তো ঠিক নয়। এবং এই জিনিসটা অবভিয়াসলি এখন বলতে হবে, এবং আমাদের যারা পূর্ববঙ্গ থেকে যারা এসে অলরেডি সেটেলড, দেখুন আজ থেকে 50 বছর আগে যে এসছে সে তো এখানে সেটেলড অলরেডি, তাকে তো আপনি যদি ওটা হিসেব করেন 30 বছর আগে 91 তারাও সেটেলড, ফলে তাদের তো আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই, তারা হয়তো এখন সবকিছু হারিয়ে ফেলেছে আলটিমেটলি। একদমই, সে তো চলে এসছে। ফলে এটা যদি মানবিক, এবং আমরা যদি দেখি যে যখন যে মানে এই 1947-এর আগে যে ব্রিটিশ ইন্ডিয়া ছিল তারা তো অনায়াসে যাতায়াত করতে পারতো, তখন তো তারা অনেক বেশি স্বাধীন ছিল তাহলে বলা যায়, এবং এরও আগে যে ব্রিটিশ ইন্ডিয়ারও আগে তারা অনায়াসে যাতায়াত করতে পারত, তাহলে কেন আজকের দিনে তারা পারবে না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো বাঙালিকে দিল্লির কাছে প্রথমে রাখতে হবে। আমার মনে হয় এই আলাদা হওয়ার বিষয়টার আগে যেটা করতে হবে, দিল্লিকে বলতে হবে আমরা এখন আলাদা প্রশ্ন যে স্বায়ত্ত শাসনের বিষয়, যে আমার অধিকারটা আমার কাছে থাকবে, আমি একটা ট্যাক্স তোমাকে তুলে দেবো, তুমি তার জন্য তার বিনিময়ে আমার রাষ্ট্রের রাজ্যগুলোকে সুরক্ষা দেবে তোমার প্রশাসন দিয়ে, আমি তোমাকে একটা আমার একটা অর্থনীতির অংশ তোমাকে আমি দেবো, যে একটা ট্যাক্স হিসেবে দেবো আমি, তুমি তার বিনিময়ে কি করবো, তুমি আমার রাজ্যগুলোকে তুমি আমাকে বৈদেশিক আক্রমণের হাত থেকে আমাকে রক্ষা করবে, যেটা সবসময় ছিল, আগেও ছিল, এটা বৃহত্তর প্রজাতান্ত্রিক অনেকগুলো রাষ্ট্রে ছিল না। আমাদের যেটা সংবিধানের কিছু বেসিক বুনিয়াদ আমাদের বদলাতে হবে। এবার সেটাকে বদলাতে গেলে সবার আগে আমাদের তো পিটিশন করতেই হবে, সবার আগে আমাদের বলতে হবে এই সমস্যা হচ্ছে। অলরেডি তো দেখুন আমাদের তো অন্তত তামিলনাড়ুর মতো, তো তামিলনাড়ুকে তো অন্তত আমাদের মতো তামিল মানে শ্রীলঙ্কার ওগুলো দাগানো হয়নি, না হবে না, এবং তারপরেও কিন্তু তারা কিন্তু সাহিত্য শাসন চাইছেন তাদের স্টাইলিন, এবং তিনি কিন্তু তাদের নিজের পর্যন্ত চেয়েছেন। এবার সেটা পাবে না পাবে, সম্ভাবনা অসম্ভাবনা সেটা তো পরের বিষয়। এবং আপনি যদি দেখেন আগামী দিনে কিন্তু ভারত আরো বেশি করে গুজরাটি হিন্দিদের হাতে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ 2026-এর ডিলিমিটেশন, এটার ফলে প্রায় 45% এমপি চলে যাবে হলো যে হিন্দি হার্টল্যান্ড থেকে, তো 45% আর ওদিকে হলো যে 6% হলো গিয়ে যে গুজরাটি এমপি, তাহলে গুজরাটি হিন্দিদের হাতে 51%, বাকিদের তো আর কোনো ভ্যালু নেই। তো এই জায়গাটাকে মাথায় রেখে সাউথ ইন্ডিয়ানরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। এটা পশ্চিমবাংলাকে এই জায়গাটা আস্তে আস্তে আরো বেশি মাথায় আনতে হবে যে এটা আগামী দিনের বিশাল বড় একটা সমস্যা, যে অর্থাৎ যে ভোট ব্যাংকটা হিন্দিভাষীদের হাতে চলে গেছে, ক্ষমতাটা ভোট ব্যাংকের পাওয়ার, আর পুঁজির ক্ষমতাটা গুজরাটি মারওয়াড়িদের হাতে চলে গেছে। এর বিরুদ্ধে এক ধরনের তাহলে যে এখানে বলা হয় যে ধর্ম বড় বা সব জাতি, তাহলে সে তত্ত্ব তো আর খাটছে না। সেটা খাটার মতো জিনিস নয়। আপনি যদি দেখেন যে ওটোমান সাম্রাজ্য এককালে ছিল, সেখানে আরবরা তুর্কিরা শাসন থাকতো, কিন্তু সে ওটোমান সাম্রাজ্য কিন্তু টেকেনি, এবং সে ওটোমান ভেঙে যে দেশগুলো তৈরি হয়েছে তার মধ্যে কিছু কিছু দেশ এখন অত্যন্ত মানে পয়সাওয়ালা দেশ, আরব আমির শাহী, সৌদি আরব, এরা সবাই তো ভেঙে তৈরি। তাই না, আমরা তো অটোমান সাম্রাজ্য লট অফ ফার ডিস্টেন্স, আমরা ইভেন বাংলাদেশ করি যে পাকিস্তান একটু ইসলামের এত নাম নিয়ে বড় উঠলো, তারাও শেষ পর্যন্ত ভাষা বিপ্লব থেকে শুরু করলো, এবং 1971 গিয়ে তারা কিন্তু ডিভাইড হলো। যদিও আজকাল অনেকে দোষ দেয় তার কারণে নাকি তারা দুর্বল হয়ে গেছে, কিন্তু এগুলো তো আসলে মিথ নয়, এগুলো বাস্তবতা। এগুলো দিন শেষে কিন্তু নিজের অধিকারগুলো কিন্তু আমরা কিন্তু এস্টাবলিশ করার আমরা চেষ্টা করি। ঠিক এটাই জাতি, এটাই স্বাভাবিক। ফলে এখন বিষয়টা হলো এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি ভাবতে হবে যে ভোট ব্যাংক হিন্দিভাষীদের হাতে, পুঁজি গুজরাটি মারওয়াড়িদের হাতে টু মাচ সেন্ট্রালাইজড হয়ে গেছে। ফলে এখন সংবিধান, কারণ দেখুন আইন, সংবিধান এগুলো কিন্তু মানুষের জন্য,
মানুষ তো মানে মানুষের ঊর্ধ্বে কিছু না, সেটা তো অবশ্যই। তো সুতরাং মানুষের চাওয়া পেয়ে সংবিধান তৈরি হবে, দুষ্পরিবর্তনীয় কিন্তু অপরিবর্তনীয় তো নয়, না, সংবিধানের ধারায় তো রয়েছে, একদম স্বীকার করার জায়গা নাই। নেই। তো আচ্ছা, হঠাৎ করে বাঙালিদের টার্গেট করার মূল কারণটা কি? না, এটা হঠাৎ করে আমি বলবো না। তার কারণ আপনি যদি দেখেন প্রথম থেকেই আপনার হলো একদিকে যে বল্লভভাই প্যাটেল, তারপর হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, আর হলো যে নেহেরু, অর্থাৎ যে গুজরাটি হিন্দি লবি, গুজরাটি মারোয়ারি হিন্দি ভাষী লবি প্রথম থেকে একটা সময় ছিল। আর অন্যদিকে আপনার সুভাষ বসু ছিল, সাউথ ইন্ডিয়াতে আন্নাদুরাই ছিল, এগুলো আলাদা আলাদা করে সর্বত্রই ছিল, প্রথম থেকেই ছিল, মানে লবিগুলো আলাদাই ছিল। এবার এর মধ্যে বাঙালি যখন ওয়েস্ট বেঙ্গল তৈরি হলো তখনও কিন্তু আমরা দেখেছি ফ্রম দ্য ভেরি বিগিনিং দিল্লি কিন্তু বাঙালির প্রতি খুব ভালো আচরণ করেনি। কি দেখে বুঝবেন? ইন্দো নেপাল চুক্তি করে নেপালিদের আসাটা দার্জিলিং এ তারা কিন্তু হলো গিয়ে যে লিগাল করে দিল, অর্থাৎ ভিসা ছাড়া তারা এখানে থাকতে পারে, সেটেল করতে পারে। ভেবে দেখুন, তার মানে বাংলা, পশ্চিম বাংলার একটা এলাকা, সেখানে নেপালিরা ঢুকে ঢুকে তারা সেটেল করে সেটা নেপালি অধ্যুষিত করে ফেললো। অন্যদিকে আসামে, ত্রিপুরাতে বাঙালিকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তুমি বাংলাদেশ থেকে আসামে তাকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে এবং ত্রিপুরাতে তাকে অনুপজাতি বলা হচ্ছে, যদিও ত্রিপুরাতে এখন কেন বলতে পারছে, কারণ বাঙালি যেহেতু হিউজ বলে। এই যে ব্যাপারটা, যেখানে নেপালিদের তাহলে কোনোভাবেই তুমি আঘাত করতে পারছো না, মানে তার মানে হলো যে দিল্লি কিন্তু যে নেপালিদের আঘাত করছে না, দিল্লি কিন্তু বাঙালিদের আঘাত করছে, কিন্তু যে এটা সেই অনেকদিন আগে থেকে চলছে, এই প্রক্রিয়াটারই ফল আজকে আসছে। তার মানে কি বাঙালি হিন্দু থেকে দিল্লি নেপালি হিন্দি বেশি প্রিয়, এরকম একটা? হ্যাঁ, মানে প্রিয়টা মানে হলো হিন্দিরা, মানে দেখুন এখানে তো হিন্দি ভাষী হিন্দুরা সবচেয়ে বেশি একটা ডমিনেন্ট একটা জাতি ইন্ডিয়াতে। ওরা মনে করে যে সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়াস হলো গিয়ে মুসলিমরা, রিলিজিয়াস কমিউনিটি, আর যে সেকেন্ড লার্জেস্ট যে লিঙ্গুইস্টিক কমিউনিটি হলো বাঙালিরা। তার মানে কি সেকেন্ড লার্জেস্ট করে টার্গেট করে। তার মানে কি আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান দুটোই কি সরকার করার চলছে? বিপদের ঘন্টা বাজছে, খুবই বিপদ। মানে আপনি, মানে এটা ভাবা যায় না, যারা মানে যাদের আপনার বয়স 80-90, যে বাঙালি হিন্দুদের আপনি যদি জিজ্ঞাসা করেন, ওরা কিন্তু প্রত্যেকে বলবে যে দার্জিলিং নেপালি অধ্যুষিত তারা কল্পনা করতে পারে না, কালিম্পং মানে যে নেপালি অধ্যুষিত তারা কল্পনা করতে পারে না। এটা ইন্দো নেপাল চুক্তি করে নেপালি ঢুকিয়ে সেখানে নেপালিদের বাড়িয়ে দেওয়া হয়েছে। হোয়ারাজ পূর্ববঙ্গ থেকে যখন লোক আসছে তাকে কিন্তু বলা হচ্ছে ইমিগ্রেন্ট, অর্থাৎ সেখানে কিন্তু বাংলাদেশ, ইন্দো বাংলাদেশ কোনো চুক্তি হলো না, যেখানে কিনা নেহরু লিয়াকত চুক্তি করলো, আপনি যদি 1958 করলো যে তোমার দেশের গুলো তোমার দেশে থাকবে, তোমার দেশের গুলো আমার দেশে থাকবে। আশ্চর্যজনক, মানে এটা নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বাবু কিন্তু একসময় মানে আপোষ করেছিল যে কেন এরকম হচ্ছে ব্যাপারগুলো, এটা ব্যাপার। তার মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং বাঙালি মানে বাঙালি মুসলমান তো নয়, বাঙালি হিন্দুকেও সুনজরে দিল্লি দেখে। আচ্ছা, তো এই যে ব্যাপার, ভারত ও ভাগ্য বিধাতা, এর বাঙালির ভাগ্য কি দুর্ভাগ্যে পরিণত হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ভারতে অলরেডি দুর্ভাগ্যের দিকে এগোচ্ছে। কারণ এখন আপনার যে ডেমোগ্রাফি অথবা জনসংখ্যার যে বিন্যাস যেদিকে যাচ্ছে সেটা হিন্দিভাষীদের পক্ষে। তার মানে হলো যে ভোট ব্যাংকটা হিন্দিভাষীদের পক্ষে। অন্যদিকে পুঁজি সম্পূর্ণ হিন্দি বা আপনার যে গুজরাটি মারোয়ারিদের পক্ষে। তাহলে বাঙালির হাতে তো ভোট ব্যাংকও নেই, বাঙালির হাতে তো পুঁজিও নেই, তো বাঙালি কি দিয়ে মানে যে দিল্লিকে সামহাউ কন্ট্রোল করবে? আর তো কোনো জায়গা নেই। ফলে আজকে হিন্দিরা অথবা গুজরাটিরা, মানে হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদীরা স্বপ্ন দেখছিল যে বাঙালি হিন্দু বনাম বাঙালি মুসলমান করিয়ে তারা মুসলিমদেরকে প্রথমে আউট করবে, আর তারপরে সাংবিধানিক যে সিটিজেনশিপ ল দিয়ে তারা বাঙালি হিন্দুদেরও আউট করে দেবে। কিন্তু ব্যাপারটা হলো এখানে বাঙালি হিন্দু ভার্সেস বাঙালি মুসলিমটা খুব একটা চলছে না। সেটা আপনি যে বিজেপির যে মানে রিসেন্ট যে পরিবর্তন, সুকান্ত মজুমদারের ও শুভেন্দু অধিকারী থেকে যে শ্রমিক ভট্টাচার্যকে দেয়, এবং শ্রমিক ভট্টাচার্য যেভাবে বলা যে হিন্দুবাদবাদ নাকি বহুত্ববাদ, সেটা ঠিক হোক বলো পরের কথা, কিন্তু এই যে কথার যে টোন চেঞ্জই প্রমাণ করছে যে ওয়েস্ট বেঙ্গলে হিন্দু ভার্সেস মুসলিমটা চলছে না। এবার চলছে না যখন, তাহলে তো বাঙালি হিন্দু যাদের নিয়ে আনা হলো তাদের তো কোনো কাজ নেই, মানে হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদ। কিন্তু এভাবে করে কি মোটামুটি মনে করুন ওখান থেকে যে 2 কোটি বাঙালি হিন্দু এই পর্যায়ে এসছে, তারা তো আজকের দিনে দাঁড়িয়ে 3.5 কোটি হয়ে গেছে। 3.5 কোটি মানুষকে কি কোনোভাবে আপনি পুশব্যাক করতে পারবেন? এটা কি পসিবিলিটি আছে? এটা হলো পুশব্যাক করতে পারবো কিনা এটা পরের কথা। জিনিসটা হলো একটা সামাজিক বৈধতা গোটা ভারত জুড়ে তৈরি হয়ে যাচ্ছে
যে বাংলাভাষী মানেই বাংলাদেশ। তার মানে এটা সবচেয়ে ভয়ঙ্কর। ভারতের যে ইন্টিগ্রেটেড রয়েছে ইটস দ্য ফলেন। এর মানে হলো যে দেখুন, আজকে যদি বিজেপি ক্ষমতায় আসে, সে এসে কি করে পরে কথা, বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু জিনিসটা হলো যে যদি গোটা পশ্চিমবাংলার বাইরে সর্বত্র ছড়িয়ে যায় যে বাংলায় কথা বললেই বাংলাদেশি, তাহলে তো বাংলায় কথা বলতে বাঙালিরা ভয় পাবে। আস্তে আস্তে তারা তো বাংলা মাতৃভাষা লিখবে না। ভাষাগত আগ্রাসন, আগ্রাসন, ভয়ঙ্কর ভাষাগত আগ্রাসন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি খেয়াল করেন, আমরা তো বিভিন্ন পারসেপশন, আমাকে জানেন আমি কাজের সূত্রে বড় বাজারে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, যে বাঙালি হিন্দুগুলো কিন্তু মানে আজ থেকে প্রায় 5-10 বছর আগেও কিন্তু শ্রাবণ মাস আসলে এরকম যে সবুজ চুরি করার প্রবণতা ছিল না, সেটা কিন্তু আলটিমেটলি পড়ার একটা প্রবণতা চলে। আমি আপনাকে বলছি যে বাঙালি হিন্দুদের অবস্থা অত্যন্ত শাকের করাতের মতো। তারা একদিকে হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদ চায় যে তাদের একটা লেঠেল হবে মুসলিমদের বিরুদ্ধে, যেটা তাদের হওয়ার ক্যাপাসিটি নেই। অন্যদিকে বাঙালি হিন্দুদের একটা অংশ মনে করছে হিন্দি গুজরাটিদের হাত পা ধরে যদি বেঁচে থাকা যায়। তার মানে হিন্দুত্ববাদে কি বাঙালি হিন্দু নিরাপদ নয়? একদমই নিরাপদ নয়, একদমই। কিন্তু যারা মনে করছে যে বিজেপি 39% ভোট পেলে, সপ্তাহে ধরতে গেলে বাঙালি হিন্দুদের 60% বাঙালি হিন্দু ভোট দিয়েছে আজকের দিনে, যদি আমি হিসেব করতে যাই, তাহলে তারা ভুল করেছে। তারা কি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে? এই আত্মঘাতী সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণই ওইটা, যে ওরা তো মনে করছে 1955 সিটিজেনশিপ অ্যাক্ট যেটা ওয়েবসাইটে ঘুরছে, সেটা দেখে মনে করছে আমরা সিটিজেন। টোটালি ফেক এন্ড ইটস এ প্রপাগান্ডা। হ্যাঁ, মানে ওটাতে যে একটা লাইন মিসিং আছে, যেটা কিনা আমাদের মানিক ফকির আবিষ্কার করেছে, যে লাইনটা মিসিং, এবং সেটাকে ধরেই আসাম টাসাম সর্বত্র ইজিলি ট্যাগিয়ে দেওয়া যাবে, এটা তারা বোঝেনি। এখন তাদেরকে বোঝাতে হবে এবং বুঝিয়ে এটা বোঝাতে হবে যে আমাদের বাঙালি হিন্দুদের, ধরা যাক ওয়েস্ট বেঙ্গলে 53% হল বাঙালি হিন্দু, এই 53% এর মধ্যে 23% হলো পূর্ববঙ্গ থেকে আসে। এদেরকে বোঝাতে হবে যে তুমি যদি ভাই বিজেপি কে আনো, বা তুমি যদি কোনোভাবে অতিরিক্ত ভুলভাল কোনো অতি জাতীয়তাবাদী কথা বলো, সেখানে কিন্তু তোমারই হাল সবচেয়ে খারাপ হবে। কারণ আলটিমেটলি মুসলিমদের কিছু করতে পারবে না লিগালি, খুব মানে মুসলিমদের এগেনস্টে জেনোসাইড ছাড়া, ইলিগাল জেনোসাইড ছাড়া। দেখুন, জেনোসাইড করার মতো একটা জাতি হতে হয়, আমি সেটাই বলছি, ওটা ছাড়া মুসলিমদের কিছু করা যাবে না, কারণ সেটা আমাদের কাম্য নয়, আমি সেটা বলছি না। কিন্তু সেটা করে শুধু একমাত্র এদের ভাগানো যেতে পারে, অর্থাৎ হলো গিয়ে রোহিঙ্গাদের মতো। কিন্তু আপনার যে লিগালি পশ্চিমবাংলার মুসলিমদের কিছু করতে পারবে না, কিছুতেই পারবে না, তার কারণ এদের কাছে যথেষ্ট দলিল টলিল আছে, এবং এরা প্রথম থেকেই জানতো আমাদের উপর চাপ আসতে পারে, এরা দলিল টলিল সব রেখে দিয়েছে। কিন্তু বাঙালি হিন্দু যারা এসছে তারাই সবচেয়ে বেশি চাপে পড়বে। এটা কিন্তু বাঙালি হিন্দুদের মাথায় রাখতে হবে, রেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। ভারত রাষ্ট্র এবং বাঙালি আজ কি উভয় সংকটে? না, ভারত রাষ্ট্রটা আসলে তার যে ভোট ব্যাংকটা হিন্দিভাষীদের পক্ষে চলে গেছে, মানে আজ যে 74 বছর পরে, এবং তার পুঁজিটা গুজরাটি মারওয়ারিদের পক্ষে চলে গেছে। ফলে বাঙালি হিন্দুরা এক্ষেত্রে মানে ভারত রাষ্ট্রে অত্যন্ত একটা যে দুর্বল অবস্থায় পড়ে গেছে। এটা থেকে এবার কিভাবে উদ্ধার হবে সেটা নিয়ে, কিন্তু এটা যে পড়েছে এটা স্বীকার করতে হবে। এই সিস্টেমটা এই মুহূর্তে তার ভীষণভাবে তার এগেনস্টে কাজ করছে। এই যে বাঙালিকে বাংলাদেশি বলা, এটা কি মানে আমাদের ব্যর্থতা নয় যে আমরা তার এগেনস্টে কিছু করতে পারছি না? অথচ কিন্তু নর্থ ইস্টের চিংকি বলা হলে আমরা কিন্তু অ্যাকশন নিতে দেখেছি। হ্যাঁ, আমরা এই নিয়ে আপনি বোধহয় জানেন যে আমরা একটা আইনি ব্যবস্থা নিচ্ছি। আমরা অলরেডি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু এত বাঙালিদের উপর নির্যাতন হওয়া সত্ত্বেও যে বেশিরভাগ বাঙালি হিন্দু এত নিষ্প্রভ, এটা কি আমাদের কাপুরুষতাকে প্রাধান্য দিচ্ছে না? দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাঙালি হিন্দু পৃথিবীর একমাত্র জাতি যে জাতি এখনো নারী পুজো করে, তার কিন্তু একটাও যোদ্ধা পুরুষ দেবতা নেই। আচ্ছা, এটা খুব এক্সেপশনাল একটা কেস। আপনি যদি ইউপি বিহারে যান, তারা বলবে জয় শ্রীরাম, আগে বলতো জয় সিয়ারাম, এখন সিয়াটা কেটে গেছে, এখন জয় শ্রীরাম হয়ে গেছে। বা মহাদেবের পুজো করে, শিবের পুজো করে। আপনি যদি গুজরাটে যান, গুজরাটে বলবে জয় শ্রীকৃষ্ণা। আপনি যদি মহারাষ্ট্রে যান, সেখানে বলবে গণপতি বাপ্পা। আপনি যদি তামিলনাড়ুতে যান, সেখানে বলবে মুরুগান। ঠিক আছে, সেখানে বলবে সেখানে বলবে মুরুগান। কিন্তু আপনি এটা কি বলতে চাইছেন যে নারী পূজা করার জন্য বাঙালি হিন্দু জাতির এই অবনতি আছে? বলছি, আমি যেটা মনে করি সেটা হলো যে দেখুন, যে নারী পুজো সবার আগে মানুষ যেটা করতো, যে আকাশ বাতাস চাঁদ তারা সূর্য চন্দ্র এসব মূলত পুজো করতো।
তারপর যখন সে কৃষি শেখে তখন কৃষির যে জমির ফার্টিলিটি আর নারীর ফার্টিলিটিকে মিলিয়ে সে কিন্তু নারী মূর্তি পুজো করা শুরু করে। এরপর সে যখন কিনা ব্যবসা করছে, তারপর যে নগর বানাচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে, নগরে দস্যুরা অ্যাটাক করছে, তাকে রিপালস করতে যুদ্ধ করতে হচ্ছে, তখন কিন্তু যোদ্ধা পুরুষ দেবতা, ইমিগ্রেন্ট দেবতা কনসেপ্টটা তৈরি হচ্ছে। আপনি যদি যে রামের চরিত্র দেখেন, রাম তার নিজের যে রাজ্য ছেড়ে অন্য জায়গায় তাকে ঘুরতে, তার মানে একদিকে তার মধ্যে এক ধরনের যে মাইগ্রেটিং ক্যারেক্টার আছে যেটা কিনা একটা পুরুষের ক্যারেক্টার, আর একটা হলো যে যুদ্ধেরও ক্যারেক্টার আছে যেটা একটা পুরুষের ক্যারেক্টার, যোদ্ধা পুরুষ। অবভিয়াসলি এটা তো রাইট। এবার এই যে যোদ্ধা পুরুষের যে আগমন, এরপরে আমরা জানি যখন কিনা রাষ্ট্র গড়ে ওঠে এবং মানুষের ধারণা তৈরি হয় যে যে না, যে মানে যে ভগবান কখনো একটা মানুষ রূপ হতে পারে না, সেটা একটা সিস্টেম, তাহলে নিশ্চয়ই তখন তাদের মধ্যে যে নিরাকার কনসেপ্টটা গড়ে ওঠে। এবার বাঙালি হিন্দুদের তার মানে কিন্তু তারা একদম যে লোয়ার স্টেজে আছে, তার মানে তারা কিন্তু এখনো ওই যে যোদ্ধা পুরুষ দেবতাকে পুজো করতে হয় এই প্রক্রিয়াতেই তারা এখনো যেতে পারেনি। এটা যেতে পারেনি বলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে যুদ্ধ করার ক্যাপাসিটি নেই। এইটা যদি থাকতো তাহলে হয় তারা হিন্দি ভাষীদের এগেনস্টে যুদ্ধ করতে পারতো, তা নয়তো তারা মুসলিমদের এগেনস্টে যুদ্ধ করতে পারতো। এটা কিন্তু ঘটনা যে 1947 সালে যদি আমি দেখি তখন 19% মাত্র মুসলমান ছিল, তারা চাইলে সহজে কিন্তু মুসলমানদেরকে এখান থেকে ওয়াশ আউট করে দিতে পারতো, বাট দে কান্ট ডু ইট। আপনি যদি ভালো করে দেখেন, লজিক্যালি আমি যেটা বলছি, পশ্চিমবঙ্গে তখন হয়নি সেরকম, মানে শুধুমাত্র কলকাতাতে উর্দুভাষী এবং মারওয়াড়িদের ব্যবসা দখল নিয়ে যুদ্ধ হয়, কিছু বাঙালি হিন্দু মারওয়াড়িদের পেটোয়া হিসেবে কাজ করে, এর বেশি কিছু নেই কলকাতার যে রায়টে। কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে রায়ট ছড়ায়নি, কারণ বাঙালি হিন্দুদের মধ্যে ওই জিনিসটাই গ্রো করেনি যে যুদ্ধ করব, অন্যের যে জমি ভেরি না, নারীর যে দখল নেব, এই প্রক্রিয়াটাই তার মধ্যে হয়নি। বাঙালি হিন্দু কি শুধুমাত্র গীতাটাকে লাল সালো দিয়ে পেঁচিয়ে আসনে রেখে দিল? হ্যাঁ, মানে এদের মধ্যে এই বিকাশটা হয়নি, এটা আপনাকে বুঝতে হবে। যদি হতো তাহলে এদের ক্যারেক্টার অন্যরকম হতো। আপনি যদি আজ বাংলাদেশে যান, ওখানে যে কাজীপাড়া মিরপুরে যান, আপনি সেখানে স্পষ্ট দেখতে পাবেন উর্দুভাষী অঞ্চলগুলোকে পুরো ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। পুরো ব্যবসা ট্যাবসা সব এদের হাতে ছিল, পাঞ্জাবি সিন্ধিদের হাতে ছিল, তাদের শেষ করে দেওয়া হয়েছে। মানে বাঙালি মুসলমান কতটা অ্যাগ্রেসিভ সেখানে, সে তুলনায় আমাদের এখানে বড় বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে হিন্দিভাষী শাসন চলছে, ধীরে ধীরে আরো দখল করছে, আরো দখল করছে। এটার এগেইনস্টে তার কোনো অ্যাকশনই নেই, কোনো অ্যাকশনে কেউ বলছে না, বা যারা বলছে তারাও কিন্তু নাটকবাজি করছে। এটা তো ফ্যাক্ট না, এটাই এদের মূল সমস্যা হলো এদের যুদ্ধ করার মতো সভ্যতাগত কোনো উত্তরণ হয়নি, মানে এদের সভ্যতাটা যুদ্ধ করার জায়গায় পৌঁছয়। কিন্তু সৈকত বাবু, যে সর্বশেষ একটা প্রশ্ন, পৃথিবীতে কিন্তু আমাদের সংস্কৃতিতে একটা বাক্য রয়েছে, বীর ভোগ্য বসুন্ধরা, তাহলে যারা কাপুরুষ তারা পৃথিবীকে শাসন করবে কি করে, ভোগ করবে কি করে? না, এই জন্য আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই শেষের প্রমাণেই কি যে 75% বা 78% থেকে 53% নেমে আসে? হ্যাঁ, আপনি ভাবুন, শুধু পূর্ববঙ্গ থেকে এত বাঙালি হিন্দু ঢোকার পরও বাঙালি হিন্দুদের অবস্থা যে 53%, 78% থেকে 51 আদমশুমারিতে তার 78% ছিল, এবং 2011-তে বোধহয় 56, এখন আমরা ধরে নিচ্ছি 53, এর থেকেও কম হতে পারে। কিন্তু যেটা বিষয় সেটা হলো যে অন্যদিকে আপনি যদি দেখেন যে মুসলিম পপুলেশন প্রপোর্শন বৃদ্ধি পেয়েছে, আবার হিন্দিভাষী পপুলেশন প্রপোর্শনও বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্ববঙ্গ থেকে যদি হিন্দুরা না আসতো, এখানকার বাঙালি হিন্দুদের হাল কি হতো? আসলে দুর্ভাগ্যের বিষয় যে বাঙালি হিন্দুদের মধ্যে এসব ধরনের চিন্তা চেতনা চৈতন্য কখনো আসেনি। অত্যন্ত লজ্জার বিষয়, আমরা না হিন্দি যে গুজরাটি বা এদের আগ্রাসন সম্পর্কে সচেতন, না আমরা যে ওখানে আমরা মার খেয়েছি তার জিনিসটা আমরা কিছু করব তার জন্য সচেতন। মানে সব দিকে মার খাওয়া একটা লাভখোর জাত হিসেবে কিন্তু আমাদের কিন্তু পরিচয় হচ্ছে, বিদায় সমগ্র ভারত থেকে কিন্তু আমরা লাভ খাচ্ছি। দেখুন, আজকে যে কোনো আপনি ভারতের রাজ্যে যাবেন, সেখানে বাঙালি মানে মূলত বাঙালি হিন্দু পারসেপশনই হলো তাদের যে মেয়েরা ওপেন, খোলামেলা, ইজিলি অ্যাভাইলেবল। এটা হলো বাঙালি হিন্দু সম্পর্কে সমস্ত মানে অন্যান্য রাজ্যের আইডিয়া। উত্তর পূর্বাঞ্চলের মেয়েদের সম্পর্কে সে আইডিয়া আছে, এটা আমি বলছি না ঠিক, কিন্তু আইডিয়া, এই যে আইডিয়া, এবং যেখানে কিনা আজকে আপনি জানেন যে বহু সিনেমাতে বাঙালি হিন্দু ছেলেদের দেখানো হচ্ছে যে মেয়েদের মতো নাচে, সেটাকে গ্লোরিফাই করা হচ্ছে, কিন্তু এভাবে দেখানো হচ্ছে। সত্যি কি সব জায়গায় এখানে নাচে তা নয়, কিন্তু এই যে এদের যে যোদ্ধাহীন চরিত্র, এই যে এদের যে এই চরিত্রের জন্যই অবস্থা। তাহলে বাঙালির সর্বশেষ কি অবস্থান হওয়া দরকার সেটা জানিয়ে আজকে আমাদের জয় বাঙালিরা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ, আসাম,
ত্রিপুরা, ঝাড়খণ্ডের অংশ এবং বিহারের কিছু অংশ যে বাঙালি রয়েছে তাদের জন্য কিছু বলে আপনি যদি আপনার এই মূল্যবান বক্তব্য দিয়ে আজকের প্রোগ্রামটিকে সমাপ্ত করেন, আমরা কিন্তু বাধিত থাকবো। আমি একটাই কথা বলবো, সেটা হলো যে আহ, একটা কথা বুঝতে হবে যে একটা দেশ একটা সিস্টেম, এবং সিস্টেমটা তোমার সপক্ষে কাজ করছে না বিপক্ষে কাজ করছে সেটা খুব ভালো করে বুঝতে হবে। এটা প্রথম কাজ। যদি তুমি দেখো সিস্টেমটা তোমার বিপক্ষে কাজ করছে, তাহলে তোমায় ভাবতে হবে যে কি কি অ্যাকশন তোমায় নিতে হবে। এটা প্রথম কাজ। মানে তোমাকে আগে বুঝতে হবে সিস্টেমটা তোমার নিয়ন্ত্রণে আর নেই। আগে যত প্রথম থেকেই ছিল না, তবু আগে তোমার তবু যে ভোট ব্যাংক 12% ছিল 51 সালে, এখন সেটা কমতে কমতে 8% হয়ে গেছে। 51 থেকে যদি 74 মানে 75 বা 76 বছরে যদি আমাদের এরকম হয়, 74ই ধরলাম, 74 বছরে 4% কমে গেল, তাহলে আগামী দিনে তো অবস্থা ভয়াবহ। ভয়াবহ। এবং আমি কিন্তু এটা বাঙালি হিসেবে বলছি, মানে বাঙালি মুসলিমদের নিয়ে বলছি। হুম। না, মানে 8% বাঙালি হিসেবে দেখো, মুসলমান বাঙালি হিন্দু মানে এভাবে আপনি একই। ভাগ করতে না, পারবেন না। আমি ওটাই বলছি। এবার সেখানে তারা এবার এইটাই হলো বিষয়। আর তোমার এটা ক্লিয়ার হতে হবে জিনিসটাতে, যে পুঁজিতেও বাঙালির কোনো অধিকার নেই, আর যে ভোট ব্যাংকেও বাঙালি ইন্ডিয়াতে গুরুত্বহীন। তো বাঙালিদের বুঝতে হবে, বিশেষ করে বাঙালি হিন্দুদের, বাঙালি মুসলমানরা অলরেডি বোঝেই, বাঙালি হিন্দুদের বিশেষ করে বুঝতে হবে যে ভারতে বাঙালি গুরুত্বহীন। তার মানে কি বাঙালি হিন্দুদের অবস্থা একটা রেড ইন্ডিয়ান মতো হয়ে যাচ্ছে আমেরিকা? ওর থেকেও খারাপ হতে পারে। ভয়ানক অবস্থা। ঠিক আছে, যদি দর্শক বৃন্দ, আপনারা দেখলেন যে বাঙালি নিয়ে যে ভারত রাষ্ট্রে যে চলমান যে সমস্যা, তার সাপেক্ষে বিশিষ্ট অর্থনীতির অধ্যাপক আমাদের সৈকত ভট্টাচার্য বাবু অনেক কিছু বললেন। অনেক কিছু প্রশ্নের অবতারণা আমি করার চেষ্টা করেছি, আশা করি সেই অনুযায়ী উত্তর আমি আপনাদেরকে সৈকত বাবুর মাধ্যমে দিতে পেরেছি। আর এরপর কি করণীয় তা নিয়েও কিন্তু সৈকত বাবু ভালোভাবে বললেন। তাই একজন বাঙালি হিসেবে আপনাদের প্রতি অত্যন্ত হৃদয়স্পর্শী মর্মবেদনা দিয়ে অনুরোধ থাকবে, আপনারা সবাই সচেতন হন। কারণ এখনো কিন্তু পরাধীনতার সেই গ্লানি, সেই শিকল কিন্তু পা থেকে যায়নি, শুধুমাত্র ক্ষমতার রদবদল হয়েছে। তাই দয়া করে সতর্ক হন। বিশ্ব ভ্রাতৃত্বের গান গাইতে গিয়ে যদি নিজের জমি না থাকে, তাহলে সেই বিশ্ব ভ্রাতৃত্বের গান কিন্তু গাওয়ার জন্য সেই জায়গাটুকুও থাকবে না। তাই দয়া করে সচেতন হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।